নমস্কার, আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে উপস্থিত আমারই মতো আরেকজন মুখপাত্র শ্রী অরূপ চক্রবর্তী। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করা খুবই প্রয়োজন হয় যে আমরা বিজেপি ওয়াশিং মেশিনের কথা বলেছিলাম এবং আপনাদেরকে দু একটি ছবি দেখাই। মানে বিজেপি ওয়াশিং মেশিন সমাজ বিরোধী, অপরাধ করেছেন যারা, বিজেপির সঙ্গে কি সুন্দর সম্পর্ক, নিবিড় সম্পর্ক। দেখুন, তাহলে আমরা কি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির লেটার হেড, আসানসোল অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট, এবং তারপরে অন্ডাল এয়ারপোর্টে কারা কারা থাকবেন, কারণ এনারা ফুল মালা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবেন মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে। 10ই মে থাকবেন সকলে উপস্থিত 7:35। এবার গতকালকে তো অমিত শাহ মিটিং করেছেন, অনেক কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, ভ্রষ্টাচার, মাফিয়া ইত্যাদি সব নিয়ে। আমরা কয়েকটি নাম পড়ি, দেখুন, বাপরে কি সুন্দর নাম। প্রথমে 1, 2, 3, 4 নাম, কিন্তু চতুর্থ যে নাম লক্ষণ ঘরুই, খেয়াল রাখবেন, এগুলো পরে বলবো। পঞ্চম নাম যেটা একটু লাল দিয়েছি আমরা, জয়দেব খান। ছবিগুলো দেখুন তো, চিনতে পান কিনা। ওটা ছিল না একটা, দেখো চিনতে পারো কি না, চিনতে পাচ্ছেন? অমিত শাহজিকে কি দিচ্ছেন, ফুল দিচ্ছেন না শল দিচ্ছেন ইত্যাদি। অরূপদা যে ছবি দেখাচ্ছে সেটা আরো ক্লোজ আপে দেখছে। এদের বিষয়বস্তু একটু বলতে হবে, কিন্তু এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। কিন্তু তারপর আরো কয়েকটি নাম আছে। তাহলে কি বিষয়বস্তু যেটা আমরা বলতে চাইছি, যে এই জয়দেব খান যার নাম এখানে রয়েছে, যার ছবিও দেখালাম, লক্ষণ ঘরুই যার নাম রয়েছে, তথাকথিত যদি কেন্দ্রের গৃহমন্ত্রীকে আপনি সি অফ করবেন, তাহলে ওই যে যারা দাঁড়িয়ে থাকবেন সব দিক দিয়ে, তার নিরাপত্তার দিক দিয়ে, এবং যারা দাঁড়িয়ে থাকবেন কারণ তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ, সেই প্রতিষ্ঠা যাদের দাঁড়িয়ে থাকবেন তাদেরও সেইভাবে আছে কিনা, তাদের কি নাম ডাক আছে ইত্যাদি সবটা দেখেই কিন্তু ভিভিআইপি কে রিসিভ করা কিংবা রওনা করা হয়। তা আমরা কি দেখলাম এদের সম্বন্ধে? জয়দেব খান কে, এত বলা বলি কি আছে? ক্রোনোলজিটা দেখবেন। দিলীপ বাবু তো রোজ এক একটা কথা বলে। দিলীপ ঘোষ একজন, যিনি তখন সভাপতি ছিলেন বাংলায়, তিনি তখন জয়দেব খান, রাহুল ঝা এবং রাজু ঝা এবং লক্ষণ ঘরুই, এদেরকে, এরা সমাজকর্মী এবং সম্পদ, তাদেরকে দলে অন্তর্ভুক্ত করেছিল, ইন্ডাক্ট করেছিল অ্যাজ বিজেপি মেম্বার্স। এটা কোন সময় জানেন তো? সেই 2021-এর আগে 200 পার ছাড়ছিল। আর এরাও তেমনি, এদের আরো পরিচয়টা আমরা দেব। তখন এরাও সে 200 পারেতে ভাবলো চলো চলো যাই, বিজেপিতে গেলে আশ্রয় পাবো। দিলীপ ঘোষের হাত ধরে তারা আশ্রয় নিলেন বিজেপি দলেতে। তাহলে এরা কারা, যেটা নিয়ে আজকে অরূপদার আমি এত বলার চেষ্টা করছি? প্রতিষ্ঠিত কোল মাফিয়া, প্রতিষ্ঠিত কোল মাফিয়া, যারা স্মাগলিং করে, কয়লা স্মাগলিং করে, কয়লা নিয়ে যত ইল্লিগাল কাজ আছে এরা করে। কারা? যারা এই লিস্টে নামে নথিভুক্ত রয়েছেন, যারা কেন্দ্রের মোদির মন্ত্রীকে রিসিভ করবেন, সি অফ করবেন, তার মধ্যে জয়দেব খান, লক্ষণ ঘরুই এবং এই রাজু ঝা। রাজু ঝার আগে তো বলতে হবে প্রয়াত রাজু ঝা কিভাবে প্রয়াত হলো, তার কাছে কি সংবাদ ছিল বিজেপির মধ্যে, যখন পরিবারে অন্তর্ভুক্ত হয়ে গেছে তার কাছে কি তথ্য ছিল, হঠাৎ একদিন সে মারা গেল কেন 2022 সালে, সেটা তো অবশ্য পুলিশের তদন্তের মধ্যে নিশ্চয়ই উঠে আসবে। কিন্তু বিজেপি নেতা এরা। তথাপি তার সঙ্গেও দেখলাম 2022 সালে কেন্দ্রীয় মন্ত্রী, আরেকজন মোদির মন্ত্রী প্রহ্লাদ যোশী এসেছিলেন। জয়দেব খানের সঙ্গে তার আলাপ হয়, আরে পুরনো পরিচয়, খুব ভালো পরিচয়।
এত আন্তরিকতা তাদের মধ্যে কোল মাফিয়ার সঙ্গে, জয়দেব খান কোল মাফিয়া, তার সঙ্গে এতটা পরিচয়। এবং মোদির মন্ত্রী বলছেন না আমি আর কোথাও থাকবো না। কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তো ইসিএল গেস্ট হাউসেও থাকতে পারেন। না আমি ওখানে থাকবো না, আমি রাজু ঝার বাংলোতে থাকবো। সে যেখানে আমায় রাখবে, কোল মাফিয়া রাজু ঝা যেখানে আমায় রাখবে আমি ওখানেই থাকবো। জয়দেব খান কোল মাফিয়া যা বলবে প্রহ্লাদ যোশীকে সেটাই আমি শুনবো বলে প্রহ্লাদ যোশী ওখানে থাকলেন। এই সবটাই লিঙ্ক করুন গতকালকের অমিত শাহর ভাষণের সঙ্গে। এরপরে আমি অনুরোধ করছি অরূপদাকে এই বিষয়টাকে আরো এগিয়ে নিয়ে যেতে। নমস্কার। আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মুখপাত্র ডক্টর শশী পাজা আজকে ব্রিফ করেছেন কেন আমরা এখানে আপনাদের সাথে মুখোমুখি হয়েছি। দেখুন, আমি প্রথমে বলি বিজেপি ইমিউনিটির কথা। কিরকম ইমিউনিটি দেয় বিজেপি, এর আগে আমরা দেখেছি স্বয়ং নরেন্দ্র মোদী কর্ণাটক লোকসভার প্রচারে গিয়ে প্রজ্জ্বল রেভান্না একজন ধর্ষকের হয়ে প্রচার করেছিলেন। বিজেপি ওখানে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি দিয়েছিল। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি মানে রেড পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, বিদেশ মন্ত্রকের সাহায্য ছাড়া সে দেশ ছেড়ে পালাতে পারত না। একজন ধর্ষককে বিজেপি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি দেয়। এ রাজ্যের বুকে যিনি রাজ্যপাল আছেন তিনি, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নারী নির্যাতনের। তার কন্যা সময় একজন মেয়ে যখন অভিযোগ করে তাকে আর্টিকেল 361 এর ইমিউনিটি দেওয়া হয়। আর এখন দেখলাম গতকালকে কোল মাফিয়াদের ডাইরেক্টলি বিজেপি ইমিউনিটি দেওয়া হচ্ছে। কোন কোল মাফিয়া? যে একাধিক দুষ্কর্মের সাথে জড়িত। এই যে গরু কয়লা বালি একটা ন্যারেটিভ বিগত 3-4 বছর ধরে বিজেপি ক্রমাগত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই কয়লা ন্যারেটিভের মূল কিংপিন যে দুজন, তারা হচ্ছেন রাজু ঝা এবং জয়দেব খান। রাজু ঝা মারা গেছেন। বিজেপি সব বিষয়ে লাফিয়ে পড়ে টুইট করে, লাফিয়ে পড়ে মিডিয়া প্রচার করে। রাজু ঝার বিষয়ে বিজেপি নীরব ছিল, কারণ রাজু ঝার হোটেলে রাজু ঝা কার কার সাথে মিটিং করেছেন সেটা আপনারা ইতিমধ্যেই জানেন। গতকালকে যেটা বিজেপি করেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিপার্চার অ্যাট অন্ডাল এয়ারপোর্ট, সেখানে সরাসরি বিজেপি তার নেতা হিসেবে জয়দেব খানের নাম ঘোষণা করেছে। আমরা জানি কয়লা সিআইএসএফ এর তার নিয়ন্ত্রণাধীন। সিআইএসএফ এর মাথার উপর যিনি মন্ত্রী তার নাম দেশের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল যখন আসানসোল, রানীগঞ্জ এই বেল্টে কয়লা খনিগুলো যেগুলো সিআইএসএফ মনিটরিং করে, কোন সিআইএসএফ এর অফিসারের মাথায় ঘাড়ে দুটো মাথা থাকবে, যে ব্যক্তি বিজেপির নেতা হিসেবে খোদ দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সি অফ করতে যাচ্ছেন এবং তাকে অথরাইজ করছে ভারতীয় জনতা পার্টি, অমিত শাহকে গিয়ে ফুল দিচ্ছেন, সিআইএসএফ এর ক্ষমতা হবে কোনো অফিসারের যে পরের দিন তাকে আটকানোর কয়লা পাচার করা থেকে? বিজেপি সরাসরি কয়লা পাচারে মদত দিচ্ছে, কয়লা পাচারে এন্ডোর্স করছে যিনি, তার নাম অমিত শাহ। যে বিজেপি বলেছিল, নরেন্দ্র মোদী বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা, আজকে ন্যারেটিভ চেঞ্জ হয়ে গিয়েছে খানে দুঙ্গা, আগার বিজেপি মে আয়া তো খানে দুঙ্গা। এই ন্যারেটিভের অংশ হিসেবে আমরা দেখেছিলাম 2019 থেকে একটার পর একটা কেস তার নামে ইস্যু হয়েছে। খুনের কেস রয়েছে, কয়লা স্মাগলিং এর কেস রয়েছে। 2021 সালে যখন সিআইডি তাকে নোটিশ দেয়, তারপর তড়িঘড়ি আমরা দেখেছিলাম একে বিজেপির ইমিউনিটি পেতে বিজেপি তাকে বরণ করে নিয়েছিল। সেই ছবি আমাদের কাছে আছে। সেইখানে উপস্থিত ছিলেন স্বয়ং বিজেপির নেতা দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে বিজেপির একাধিক নেতৃত্ব। ইন অ্যাডিশন টু দ্যাট, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নরোত্তম মিশ্র। তিনি যতবার এই অঞ্চলে এসেছেন তিনি পরিচিত অমিত শাহর রাইট হ্যান্ড মানুষ হিসেবে। একদিকে হেমন্ত বিশ্ব শর্মা, একদিকে নরোত্তম মিশ্র। অমিত শাহর ডান হাত এবং বাঁ হাত বলে পরিচিত। তার সাথে একাধিক মিটিং এ দেখা গিয়েছে জয়দেব খা এবং রাজু ঝাকে, এবং সেখানকার মানুষের অভিযোগ যে পুরো কোল র্যাকেটটা, এই কয়লার যে সাম্রাজ্য, সেই কয়লার সাম্রাজ্য মূল দেখাশোনা করতেন এই দুজন। তাদের সাথে নরোত্তম মিশ্র এসে মিটিং করতেন। 2021 নির্বাচনের আগে সেই ছবি প্রকাশ্যে এসেছিল, এবং 2021 আসানসোল থেকে যখন বিজেপির
এমএলএ হিসেবে নির্বাচিত হন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পালের সাথে তাদের একাধিক ছবি প্রকাশ্যে এসছে। শুভেন্দু অধিকারীর সাথে তাদের মিটিং এর খবর প্রকাশ্যে এসছে, দিলীপ ঘোষের সাথে একাধিক ছবি প্রকাশ্যে এসছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যে অমিত শাহ বলেছিলেন যে যারা কয়লার কারবারি করে, যারা বালির কারবারি করে, যারা গরু পাচার করে, এর আগে দেখেছেন বিএসএফ এর কমান্ডার গরু পাচারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। अमित शाह बोलेছিলেন তাদের उल्टा लटका के रखना पड़ेगा। एंड उल्टा लटका के रखना पड़ेगा मतलब हमको पता नहीं था कि भाजपा में शामिल करके रखना पड़ेगा, इतना प्यार से उसको रखना पड़ेगा। ये कल अमित शाह जब अंडल एयरपोर्ट में थे तब हम लोगों को दिखने को दिया। আমরা খুব পরিষ্কার ভাষায় বলছি, গোটা কয়লা সিন্ডিকেট, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে যদি কয়লা পাচার হয়ে থাকে তার জন্য রেসপন্সিবিলিটি থাকবে সিআইএসএফ এর, কারণ সিআইএসএফ এই কয়লা খাদানগুলোর উপর মনিটরিং এর দায়িত্ব, রেসপন্সিবিলিটি পুরোটাই কেন্দ্রীয় সরকারি সংস্থা সিআইএসএফ এর। সেই সিআইএসএফ এর মাথার উপর যিনি মন্ত্রী তার নাম অমিত শাহ। সেই অমিত শাহ যখন এখানে মিটিং করতে আসছেন, তাকে এয়ারপোর্টে অফিসিয়ালি ছাড়ার জন্য, সিএফ করার জন্য বা রিসিভ করার জন্য যারা যাচ্ছেন বিজেপি পার্টি অফিস থেকে, জেলা বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে লিস্ট করে পাঠানো হচ্ছে। দুর্গাপুরের বিজেপির এমএলএর নামের ঠিক পরের নামটা হচ্ছে জয়দেব খা। তার মানে বার্তা পরিষ্কার, কয়লা মাফিয়াকে অমিত শাহর কাছে পাঠাও, অমিত শাহর আন্ডারে সিআইএসএফ, সিআইএসএফ এর আন্ডারে কয়লা খনি। অর্থাৎ যত কয়লা পাচার হবে, কয়লা মাফিয়ারা কয়লার কারবার করবে, তাদের মাথার উপর বিজেপির হাত আছে, তাদের মাথার উপর অমিত শাহর হাত আছে, এবং তারা অবাধে কয়লা পাচার করবে। আর এ রাজ্যে এসে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হবে কয়লা বালি গরু নিয়ে। যেভাবে আপনারা দেখেছেন এর আগে আমাদের রাজ্যের আরেকটি জায়গায় ক্রমাগত মহিলাদের উপর অত্যাচারের ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, সেটা শশীদি পরে আসবেন বিস্তারিতভাবে। আজকে সারা দেশের মানুষের সামনে সেটা এক্সপোজ হয়ে গিয়েছে, কিভাবে মিথ্যে কথা বলে, ফলস এলিগেশন এনে, ফলস রেপের অভিযোগ তুলে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। ঠিক এই একইভাবে গত 4 বছর ধরে যে ন্যারেটিভ বিজেপি তৈরি করেছিল, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, আস্তে আস্তে মানুষের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে। এবং গতকালকের ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সারা দেশের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে যদি কেউ কয়লা পাচারে মদদ দিয়ে থাকে, তার নাম ভারতীয় জনতা পার্টি, এবং তার মাথার উপর দাঁড়িয়ে পুরো নেটওয়ার্কের সবচেয়ে বড় মদতদাতার নাম আনফরচুনেটলি দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দপ্তরের প্রশ্রয় না থাকলে কয়লা পাচার হতো না, কয়লা মাফিয়ারা এত বারবারন্ত বাড়তে পারতো না। আমি শশীদির হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। অরূপদা যা বললো, এবং তার মধ্যে একবারই আমরা শেষ করছি ওই বিষয় নিয়ে বলা, যে যারা অপরাধীরা আছে, আমরা জানি যে অপরাধীরা জেলে যায়, আর এখানে অপরাধীরা বিজেপি ওয়াশিং মেশিনে যায়। এইটা আমরা আরেকটা বিষয় যেটা উনি আরম্ভ করলেন সেটাকে আবার বলি, যে সাংঘাতিক বিষয় এই দেশে কি হচ্ছে, দেশে বিজেপি থাকাকালীন কি কি হচ্ছে। সন্দেশখালীর মহিলাদের অপমান করা, এবং এই যে ফলস ধর্ষণের অভিযোগটা দিয়ে এই পুরো চিত্রনাট্য নিয়ে আমরা বিস্তারিত প্রথম দিন থেকে বলেছি, যবে থেকে স্টিং অপারেশনটা বেরিয়েছে। আমরা একটু অবাক হয়ে যাই যে মহামান্য রাষ্ট্রপতিকে, কাকে? মহামান্য রাষ্ট্রপতিকে, দ্রৌপদী মুর্মুকে, প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি, আমাদের দেশের তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাকে কি করেছে বিজেপি? মিসগাইড করেছে। আপনি বুঝতে পারছেন না? তা এই মিথ্যাটা তারা যেটা তৈরি করলেন, যে টিমটা গেল ইত্যাদি, সেই টিমটাও গিয়ে মিথ্যে কথা বলে এসছে। কাকে? বিজেপি মিথ্যে কথা বলেছে কাকে? মহামান্য রাষ্ট্রপতিকে, দ্রৌপদী মুর্মুকে। আপনি অবাক হবেন না যে এরা কোন জায়গায় পৌঁছেছে? মিথ্যে প্রতিনিয়ত বলছেন, এবং সেইখানেই আমরা বলি প্রতিদিন এই যে এক একটা করে মহিলারা সাহস নিয়ে এগিয়ে এসে তাদের যে মিথ্যা অভিযোগ তাদেরকে দিয়ে সই করানো হয়েছিল সেটাকে প্রত্যাহার করা, তাদেরকে প্রাণের হুমকি দিচ্ছেন কারা? বিজেপি নেতৃত্ব। আমরা বলেছিলাম অমিত শাহ আসছেন, গতকালকে বলেছিলাম তিনি পশ্চিমবাংলায় আসছেন, তিনি সন্দেশখালী, এই যে পুরো মিথ্যে তিনি বকবেন না তার এই রাজ্য বিজেপি নেতৃত্বকে, যে তোমরা এটা কি করেছো, এটা তো তোমরা অন্যায় করেছো, কই তিনি তো বলেননি।
তিনি তাদের হয়ে ক্ষমাও চাননি। তাহলে সন্দেশখালী মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় রইলেন, তার মান সম্মান ইজ্জত সবটাই গেল। তার আবার দাম বেঁধে দিলেন 500, 1000, 2000। এখন তারা তাদের দাবি করছেন। সেই জায়গায় তারা এটাও বলছেন রাষ্ট্রপতিকেও এই মিথ্যে কথা বলা হয়েছে। তারা বলছেন আমরা রাষ্ট্রপতির কাছে যেতে চাই। আমরা ভাবছি, আমরা আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমেই ভাবছি, কারণ মহিলারা বলছেন যে আমরা তাহলে আমাদের নেতৃত্বকে জিজ্ঞেস করবো, মাননীয় চেয়ারপারসনকে জিজ্ঞেস করবো, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে চেয়ারপারসন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে কি আমাদেরকে তো প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে, কারণ একটা প্রোটোকল আছে, একটা প্রোটোকলে তিনি তো আর টিভি আর আমাদের এই প্রেস কনফারেন্স দেখে বুঝবেন না, তাকে তো আমাদেরকে প্রোটোকল মেনে বলতে হবে দেখুন এতটা মিথ্যে, এই মিথ্যেটা সন্দেশখালিতে করেছে বিজেপি, এবং এই মিথ্যে আপনাকে এসে বলেছে। তাহলে আমরাও কি যেতে পারি? এটা আমাদের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্বকে আমরা জিজ্ঞেস করব যে আমরা তাহলে, মহিলারা বলছেন তারা যেতে চাইছেন, তাদেরকে গিয়ে তারা বলতে চাইছেন যে এগুলো সমস্ত মিথ্যা। আপনি রাষ্ট্রপতিকে মিথ্যে বলে আসতে পারেন না, তাহলে তার ক্লারিফিকেশনটা দরকার, এটাও নিয়ে আমাদের ভাবতে হবে। দিদি এক সেকেন্ড, এখানে গতকালকে আপনারা দেখেছেন যে অমিত শাহ সভা চলাকালীন আবার সন্দেশখালির প্রসঙ্গ তুলেছেন, কিন্তু সাংবাদিকরা যখন তাকে ওই স্টিং ভিডিও বা ভাইরাল ভিডিও কোট আনকোট জিজ্ঞাসা করেছেন, অমিত শাহ কিন্তু একটিও শব্দ উচ্চারণ করেননি। দ্বিতীয়ত গঙ্গাধর কয়াল, আজকে আমরা সংবাদ মাধ্যমের সূত্রে দেখতে পাচ্ছি তিনি নাকি বলেছেন যে তিনি সিবিআই তদন্তের দাবি করছেন। তো ভালো কথা, আমরা খুব পরিষ্কার তথ্যহীন ভাষায় বলছি, এখানে সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও রয়েছেন যারা সেদিনকে সকালবেলা এই ভিডিও দেখানোর দিন, প্রথম যেদিন এই ভিডিও প্রকাশ্যে আসে টেলিভিশন মিডিয়ায় দেখানো হয়, সেদিনকে সকালবেলা এই পশ্চিমবাংলারই সংবাদ মাধ্যম গঙ্গাধর বাবুকে তারা ইন্টারভিউ করে। সেই ইন্টারভিউতে উনি স্বীকার করেন যে এটা ওনার ঘর, এটা ওনার ভয়েস, এবং ওনার ঘরেই এই ভিডিওটা হয়েছিল, কিন্তু এটা ষড়যন্ত্র, কারণ এটা নাকি ওনাকে না জানিয়ে তোলা হয়েছিল। সেদিন সকালে গঙ্গাধর কয়াল নিজে অ্যাডমিট করেছেন এবং তার স্ত্রী আরেকটি সংবাদ মাধ্যমকে অ্যাডমিট করেছেন যে এটা ওনাদের ঘরেই তোলা। অর্থাৎ তারা নিজেরা স্বীকার করে নিয়েছেন যে এই ভিডিওটা সত্যি, কিন্তু এটা একটা ষড়যন্ত্র, কারণ তাদের না লুকিয়ে না জানিয়ে তোলানো হয়েছিল। আজকে হঠাৎ করে কেন সিবিআই? তাহলে এটা ধরে নিতে অসুবিধা হয় না যে সিবিআই আসলে প্রোটেক্ট করে অপরাধীদের, যেই সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন হয়, যেই সিবিআই এর এফআইআর নেম হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হয়, যেই ইডির এফআইআর নেম একটার পর একটা রাজ্যে কোথাও লিডার অফ অপোজিশন, কোথাও সেন্ট্রাল মিনিস্টার, কারুর নাম হয়তো নারায়ণ রানে হয়, কারুর নাম প্রফুল প্যাটেল হয়, কারুর নাম অজিত পাওয়ার হয়। সিবিআই এবং ইডি আসলে এদের প্রোটেকশনের কাজ করে, সেটা বিজেপির নিচুতলার কর্মীদের কাছে পর্যন্ত বার্তাগুলো পৌঁছে গিয়েছে। তার জন্য এরা চায় না যে প্রকৃত সত্যটা মানুষ জানুক, কিন্তু এদের মুখোশটা বেআব্রু হয়ে গিয়েছে যখন অন ক্যামেরা মিডিয়ার সামনে এরা নিজেরাই স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ এই ভিডিওটা তাদের ঘরে তোলা, এই গলাগুলো তাদের, কিন্তু এটা ষড়যন্ত্র, কারণ লুকিয়ে তোলা হয়েছিল। আজকে দিনের আলোর মতো পরিষ্কার, আসলে এরা চেয়েছিল তৃণমূলকে ডিফেম করতে, তৃণমূলকে ডিফেম করতে, কারণ ওরা জানে বাংলার মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টিতে সুরক্ষিত। বাংলার মায়েদের পাশে মমতাদির লক্ষ্মীর ভান্ডার আছে, মেয়েদের পাশে কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, স্বাস্থ্যসাথীর পরিবারের প্রধানের স্বীকৃতির সুরক্ষার কবচ রয়েছে। তাই বাংলার মেয়েদের, বাংলার মায়েদের ভোট তৃণমূলের পক্ষে। সেই জায়গায় আঘাত আনতে গেলে বাংলার মায়েদের ইমোশনে আঘাত আনতে হবে যে তৃণমূলের হাতে এই রাজ্যের নারীরা সুরক্ষিত নয়, এই ন্যারেটিভটা তৈরি করতে চেয়েছিল। সন্দেশখালির ভাইরাল ভিডিও প্রমাণ করে দিয়েছে ওরা আসলে তৃণমূলকে মেলাইন করতে গিয়ে গোটা বাংলার মায়েদের সম্মান 2000 টাকার বিনিময়ে দেশের মানুষের কাছে বেআব্রু করে দিয়েছে, এবং তার প্রতিদান বাংলার মানুষ প্রত্যেকটা নির্বাচনের আগামী যে দফা আসছে সেই দফাগুলোতে দেবে। সেটার জন্য বিজেপি আতঙ্কিত। এখন কোন রকমে ধামাচাপা দেওয়ার জন্য এই সিবিআই এর নাটক, এই আদালতে যাওয়া, একবারও বলতে পারছে না যে আপনি সকালবেলা বলেছেন চ্যানেলে যে এই ভিডিওটা আমার ঘরে তোলা, গলাটা আমার, তাহলে আপনি বিকেলবেলা গিয়ে কি করে বলছেন? তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গল্প, তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে অন্য অন্য কথা। এই কথা
বাংলার মানুষ কেন, দেশের মানুষ আর বিশ্বাস করছেন না সর্বভারতীয় স্তরেও। আজকে মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সোচ্চার রয়েছে। সন্দেশখালিতে যে লেভেলে নিচে নেমেছে বিজেপি, এর জবাব আগামী দিন বাংলার সমস্ত মায়েরা দেবে, সামগ্রিকভাবে নির্বাচনের ফলে তার প্রমাণ হবে। এবং ওই সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস 50,000-এর বেশি ভোটে লিড নেবে, বসিরহাট লোকসভা 2 থেকে 2.5 লক্ষের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। প্রশ্ন থাকলে করবেন, নাহলে আর দু একটি লাইন বলে দিতাম রাজভবন নিয়েও। প্রশ্ন করবেন। ये पूरा बात हिंदी में? अच्छा, বলুন। হ্যালো, বলছি সন্দেশখালী নিয়ে বিজেপির একটা স্টেটমেন্ট আসছে। তারা বলছে যে সন্দেশখালী নিয়ে তৃণমূল অহেতুক লাফালাফি করছে, অহেতুক বাড়াবাড়ি করছে। আসলে সন্দেশখালীর ইস্যুটা তৃণমূল ঘোরাতে চাইছে, আন্দোলনকারীদের মিথ্যে প্রমাণ করতে চাইছে, ভোট ব্যাংকের রাজনীতি করতে চায় তৃণমূল, তাই এই ধরনের কাজ তৃণমূল করছে। না, আমি বলি সত্যি কি ওই ওয়ার্ডটা ইউজ করেছে অহেতুক? হ্যাঁ, তাহলে ভাবুন, আবার এরা মনে করছেন যে মহিলাদের সম্মান, ইজ্জত, সম্ভ্রম এমন একটা বিষয় যেটা অহেতুক আলোচনা হচ্ছে, আবার অপমান। এই প্রতিদিন প্রতিনিয়ত তাদের শব্দের মাধ্যমে, তাদের ভাষণের মাধ্যমে এবং তাদের ক্ষমা না চাওয়ার মাধ্যমে, এই মিথ্যে চিত্রনাট্যর মাধ্যমে বাংলার এবং সন্দেশখালীর মহিলারা আর অপমান এই সহ্য করতে পারছেন না। আমরা পরিষ্কার বলি, ভারতীয় জনতা পার্টি কাপুরুষের দল, এবং যারা অন্যায় দুদিকেই করেছেন। সত্যি যখন এই ধরনের ভায়োলেন্স তাদের উপরে হয়, মানে যাদের উপরে হয়েছে ধরুন ধর্ষণ, আপনি তাকেও অপমান করেছেন, কারণ সেই অপরাধটাকে আপনি তাচ্ছিল্য করেছেন, কারণ ওরকম একটা অপরাধ করা হয়েছে বলে আপনারা ওটাকে ব্যবহার করেছেন রাজনৈতিক কারণে। এরাই কিন্তু রাজনীতি 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 দেখেছে। আমরা মনে করি রাজনৈতিকভাবে তাদের দৈন্যতা, তারা কত গরিব সেটা তারা দেখেছে, কিন্তু বারংবার আমরা কিন্তু এই অপমান সহ্য করতে পারবো না। অহেতুক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ। সুতরাং এইটা বাংলার এবার প্রায় নির্বাচন চলে এসছে, এবার ভোটটা হোক, আর 4 জুন কেমন গালে থাপ্পড়টা পাবে তারা, এবং মহিলারাই বলবেন যে এরকম চলতে দেয়া যায় না। এইটা সেই আমাদের এই রাজ্য যেখানে নারী সশক্তিকরণ হয়, কিন্তু তারা উমেন এম্পাওয়ারমেন্ট থেকে উমেনকে ডিসএম্পাওয়ার করছে, এটা খুব দুঃখ। এবং বিজেপি এই মুহূর্তে তারা আর না হয় ক্ষমা চেয়ে নিক, আর না হয় চুপ থাকুক, কারণ প্রত্যেকটি স্টেটমেন্ট, যেমন দেখলাম রবীন্দ্র জয়ন্তীর দিনে কদর্য ভাষায় গালাগালি করলেন, 2টি শব্দ এমন বললেন মহিলাদের দিকে, লিডার অফ দি অপোজিশন। এ তো আমরা আর এই প্রশ্ন নেব না। এবার সিবিআই চাইছেন, সিবিআই করুক, পুলিশ এটা নিয়ে অ্যাকশন করবে, পুলিশ ডেকে পাঠাবে, যারা যারা এই মণ্ডল সভাপতি, বিজেপি বিভিন্ন নেতৃত্ব আছে, মহিলাদের সহ সবাইকে ডেকে এবার বলতে হবে ওরা একটা অপরাধ করেছে এবং এই অপরাধের শাস্তি হবে। দিদি, সন্দেশখালীতে এনএসজি নেমেছিল, আপনি দেখেছেন এবং বাংলাও দেখেছে, সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। আবার অস্ত্র উদ্ধার হয়েছে জেলিয়াখালীতে, অস্ত্রসহ 2 বাংলাদেশি আটক হয়েছে। আবার অনেক কিছু হবে, বুঝতে পারছেন না? তারা ওই বিষয়টা ঘোরাতে চাইছে। না না, একদম, বিষয়টা আর অস্ত্রগুলো ঘোরাবে, তৈরি করার চেষ্টা বিষয়টা হচ্ছে। ঘোরাবে। আপনি তাদের ওই নেরেটিভে যাবেন না। তারা সন্দেশখালীতে এখন অস্ত্র পাবে, অনেক কিছু পাবে, অনেক কিছু পাওয়া যায়। রোবটটা নামিয়ে দিন না, ওই রোবটটাকে নামিয়ে দিন, আবার এই অস্ত্রটাকে খুঁজতে ভালো তো। আবার ওই রোবটটা কেন যে রাজভবনে নামেনি সেটাও তো আমার প্রশ্ন। রাজভবনে নামবে না ওই রোবটটা দেখার জন্য? রোবটে যদি সিসিটিভি লাগানো থাকে তাহলে আবার ওই গভর্নরের ইমিউনিটি মুশকিলে পড়ে তারপর যাবে। উনি বলবেন যে কারা কারা দেখতে পারবেন, কারা কারা দেখতে পারবেন না। তারপর শেষে পুলিশকে তো দিতে হলো, রাজ্যপালকে রাজভবনের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ পুলিশকে দিতে হলো কি না, এটাই আইন বলে। ওই মহিলা, শি ইজ ক্রাইং ফর জাস্টিস, নট ওয়েটিং, ক্রাইং, কাঁদছে, আমার বিচার আমি পাবো না। না তার দিদি, রোবটটা ডক্টর শশী পাজা নিজেও নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী। আপনারা সবাই জানেন যে কোনো নির্যাতিতা মহিলা তিনি যদি অভিযোগ করেন, তার আইডেন্টিটি ডিসক্লোজ করা যায় না যদি না তার সম্মতি থাকে। রাজ্যপাল তো একটা সাংবিধানিক পদ, ধরুন এই অভিযোগ ফভিযোগ কিচ্ছু নেই, তা সত্ত্বেও তিনি একজন সাংবিধানিক পদে থেকে তিনি কি করে একজন নির্যাতিতা মহিলা, যে তার নিজের মেয়ের থেকেও ছোট বয়সে, তার আইডেন্টিটিটা ডিসক্লোজ করেন? উনি আদৌ এই পদের যোগ্য? প্রথম কথা, একজন নিজের মেয়ের থেকে ছোট বয়সী নারীর উপর যে নির্যাতন করে, যে অভিযোগ উঠেছে, সবার আগে তো ওনার পদ থেকে সরে যাওয়া উচিত। আর রাজ্যপাল মানেই ভগবান নন।
রাজ্যপাল মানে তিনি আইনের ঊর্ধ্বে হতে পারেন না, নিশ্চিতভাবে তার সুরক্ষা কবচ আছে, দেশের সংবিধান দিয়েছে সেই সুরক্ষা কবচ, কিন্তু তার মানে আমি যা খুশি করবো তাই হবে না। এনডি তিওয়ারির ঘটনা কিন্তু দেশের মানুষ ভোলেনি, রাজ্যপালের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা হয়। আগামী দিন অপেক্ষা করুন না, আর তো কয়েকটা দিন, 1 মাস পরে তো বিজেপিও থাকবে না, এই রাজ্যপালও থাকবে না। সবকটা যারা অপরাধ করেছে দুষ্কৃতকারীদের একটাই জায়গা হবে, জেলের পেছনে। ক্ষেত্রে কি আরেকটু রাজ্যপাল চাপে পড়বেন, যদিও রাজ্যপালের তো একটা নিজস্ব একটা সাংবিধানিক ক্ষমতাও রয়েছে? না দেখুন, পুলিশের কাছে যে ফুটেজ এসছে সেটা নিশ্চিতভাবে সরকার বিবেচনা করবে। আমরা পার্টিগতভাবে তো বলতে পারি না কি ফুটেজ সে পুলিশ পেয়েছে। আর প্রথম কথা, পুলিশ এটা এনকোয়ারি করতে পারে না, যেহেতু রাজ্যপাল সাংবিধানিক সুরক্ষার আওতায় রয়েছে, কিন্তু পুলিশ অনুসন্ধান করতে পারে, যেহেতু আউটরেজ অফ মডেস্টি অভিযোগ উঠেছে একজন মহিলার বিরুদ্ধে, সেক্ষেত্রে পুলিশ অনুসন্ধান করছে, কিন্তু পুলিশ আইনত তদন্ত করতে পারে না, যেহেতু রাজ্যপাল একটা সাংবিধানিক পদ। নিশ্চিতভাবে সেই পর্যালোচনা হচ্ছে, সেই ভিডিও ফুটেজের ফরেন্সিক হচ্ছে, সমস্ত কিছু আস্তে আস্তে হাতে আসছে এবং দিনের আলোর মতো মানুষের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা মানুষ বিকেল 5টা 15 থেকে 1 ঘন্টা 15 মিনিটে সিসিটিভি ফুটেজ দিলেন, কেন 5টা 15 আগের 45 মিনিটের ফুটেজটা দিলেন না? আপনি নিজে বলছেন যে আমি সিসিটিভি ফুটেজ দেব, তাহলে পুরো দিনের সিসিটিভি ফুটেজটা দিন। আপনি যখন একটি মেয়ে আপনার রাজভবনের গেটের বাইরে এসে আউটপোস্টে যাচ্ছে সেই সময়ের ফুটেজ দিচ্ছেন, তাহলে আপনি করিডোরের ফুটেজটা দিলেন না কেন? তাহলে আপনি আপনার চেম্বারের ফুটেজটা দিলেন না কেন? ভয়টা কোথায়? অসুবিধাটা কোথায়? যে সত্যিটা সামনে চলে আসবে। দেশের মানুষ, বাংলার মানুষ এত বোকা নয়। শুধু তাই না, এই বাংলার একটি মেয়ের সাথে যে অন্যায় কাজ রাজ্যপাল করেছেন, এই বিজেপি নিযুক্ত রাজ্যপাল, এটা বিজেপির মাইন্ডসেট। এই বিজেপি ভারতবর্ষের একমাত্র দল যারা ধর্ষক বাবা রাম রহিমের সমর্থনে মিছিল করেছে। এই বিজেপি একমাত্র দল যাদের বিধায়ক নিজে ধর্ষণের অভিযুক্ত। উন্নাওয়ের রেপিস্টের সমর্থনে সারা ভারতবর্ষে একমাত্র দল, সম্ভবত পৃথিবীর একমাত্র দল, যারা রেপিস্টের সমর্থনে মিছিল করেছে। এই বিজেপি একমাত্র দল যাদের হাওড়ার নেতা সরাসরি নাবালিকাদের নিয়ে যৌন ব্যবসা করাতো। নরেন্দ্র মোদী এত বড় বড় কথা বলেছেন, মণিপুরে ভোট হয়ে গেল, 1 বছর হয়ে গেছে। গত বছর 3রা মে মণিপুরে গন্ডগোল শুরু হয়েছিল, আজকে 11ই মে হয়ে গেছে, 1 বছর 8 দিন অতিক্রান্ত, এখনো নরেন্দ্র মোদী মণিপুর যাওয়ার প্রয়োজনীয়তাই অনুভব করেননি। তারা নারীদের নিয়ে এত বড় বড় কথা বলছেন। নারী সুরক্ষা, এই নারী সুরক্ষার নিদর্শন গোটা দেশকে দেখাচ্ছে। হাতরাস থেকে উন্নাও থেকে প্রজ্জ্বল রেভান্না, গোটা দেশ দেখছে, আঁতকে উঠছে বিজেপির নারী সুরক্ষা নিয়ে। ওরা যত এই নিয়ে কথা বলবে কম, তত ওদের জন্য ভালো। দেশের মানুষ পরিষ্কার বুঝে গিয়েছে। ওই যে বলেছিল 2014 ইসবার মোদী সরকার, 2019 বলেছিল আপকি বার ফির একবার মোদী সরকার, এখন যখন বলছে আপকি বার, দেশের মানুষ বলছে দূর সে নমস্কার। না না, এই বিজেপি তো বিলকিস বানুর ধর্ষণকারীদের যখন গুজরাট সরকার ছেড়ে দিয়েছিল, আর তারপরে বিজেপির কার্যকর্তারা গিয়ে গলায় মালা ইত্যাদি মালা পরে দিয়েছে। এই বিজেপি দল বলছে এরকম সব তো সংস্কারী লোক হ্যাঁ, সুতরাং তাদের জন্য এইগুলো হচ্ছে সংস্কার। এবার রাজ্যপাল রাজভবনেতে আপনি ভাবুন, আমি বলছি সাধারণভাবে সরকারি প্রতিষ্ঠানতেও একটা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি থাকে, আইসিসি থাকে, when there is sexual harassment on the woman, যদি কোনো কমপ্লেন, ওখানে নেই কেন? আর অবাক হয়ে যাই, আবার সেই এনসিডব্লিউ কিছু বললেন না তো, এনসিডব্লিউ বললেন না, উমেন্স কমিশনও বললেন না, সবাই চুপ থাকবে, সকলেই চুপ থাকবেন, প্রত্যেকেই পলিটিক্যাল খেলছেন। সুতরাং একদিকে যেমন সন্দেশখালিতে ধর্ষণ হয়নি, ধর্ষণ হয়েছে বলে বিজেপি ওটাকে রাজনৈতিক মুদ্রা করলো, আর এইদিকে রাজভবনে, কারণ আমরা মনে করি যে রাজ্যপালরা মনোনীত রাষ্ট্রপতি দ্বারা, এবং এটা অলিখিত প্রথা যে যেই দল থাকে কেন্দ্র সরকারে তারা মোটামুটি তাদের মানসিকতা যারা রাখেন সেই গভর্নরই অ্যাপয়েন্ট করেন বিভিন্ন স্টেট, আর বিশেষভাবে যেখানে অবিজেপি সরকার থাকবে তখন আরো সেই রাজ্যপালকে অ্যাপয়েন্ট করে যাতে বিরক্ত করতে পারে ওই সরকারকে। তাহলে এমন মানসিকতা মানুষকে আপনারা মনোনীত করেছেন, যার জন্য বিজেপিকে প্রশ্ন উত্তর দিতে হয়, যিনি মহিলাদের মলেস্টেশন করছেন। সুতরাং এটা আবার আরেক দিকে এক ধরনের, আবার বলছে ইমিউনিটি চাই। সুতরাং এই সবটাই, তারপর আবার সত্যিকারে যেখানে বলাৎকার হলো তখন বলছে না ये लोग তো সংস্কারী লোক হ্যাঁ। ভাবুন দেশের কি অবস্থা। আপনারা কি এটা রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবেন এই রাজ্যপালের বিষয়টি? রাজ্যপালের বিষয় আমি তো সন্দেশখালিরটা, কারণ সন্দেশখালির একটি টিম বিজেপি নিয়ে গেছিল, এই মিথ্যে কথাগুলো সমস্ত রাষ্ট্রপতিকে বলে এসছে, সেটা তো রাষ্ট্রপতি, তো আমি বললাম তিনি শুধু ওইটা পেয়েছেন যেহেতু ওরা ফর্মালি প্রোটোকল গেছেন, তাহলে তো আরেকটা আমাদের ভাবতে হবে, প্রোটোকল নিয়ে এবং সে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিঠি গিয়ে জমা দিতে হবে, ওই সবটাই মিথ্যা।
একটা তো সিস্টেম আছে, প্রেসিডেন্টকে তো সেটা করতে হবে। মহামান্য রাষ্ট্রপতিকে তাহলে জানাতে হবে যে আসল কাহিনী, গল্পটা কি, আসল ঘটনাটা কি। এইগুলো বিজেপি এই চিত্রনাট্য করেছিল, ধর্ষণ হয়নি বলেছে, ধর্ষণ হয়েছে। মহামান্য রাষ্ট্রপতিকে বলতে হবে ধর্ষণ হয়নি, দেখুন এই মহিলারা বলছে তাদেরকে কিভাবে আরো অপমান করেছে, এরকম একটা অ্যালিগেশন ধরুন। এটা তো সাংঘাতিক ব্যাপার। মহিলার ধর্ষণ হয়নি, তাকে বলা হয়েছে হ্যাঁ তোমার শ্লীলতাহানি, ধর্ষণ হয়েছে। কত বড়, কত বড় একটা বিষয়। এটা রাষ্ট্রপতিকে বলতে হবে, এটা আমরা বলেছি। তারপর দেখি যদি আমাদের নেতৃত্ব যদি বলেন, অনুমতি দেন, তাহলে আমরা এটা নিয়ে এগোবো। রইল রাজ্যপালের, এটা তো আমরা মনে করি যে রাজ্যপাল মনোনীত বাই দি প্রেসিডেন্ট, সুতরাং এটা কোন সিস্টেমে তার দৃষ্টি আকর্ষণ করতে হয় কিংবা তাকে ফর্মালি বলতে হয়, এটা যারা আইনজীবীরা আছেন তারা বলতে পারবেন। मैम এটারও তো একটা সিস্টেম আছে। দিলীপ ঘোষের একটা স্টেটমেন্ট আসছে, দিলীপ ঘোষ বলছেন আমি বাধা মানি না, টিএমসি এখনো মার্কেটে আছে সেটা বোঝানোর জন্য মাঝে মধ্যে জয় বাংলা বলে কালো পতাকা দেখায়। টিএমসি মাঠে আছে সেটা দিলীপ বাবু বুঝতে পারছেন, কিন্তু দিলীপ বাবু যে মাঠে ছিলেন এটা বিজেপি বুঝতে পারেনি, ওই জন্য মেদিনীপুর থেকে ঘাট ধাক্কা দিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে। ওরা বলেছিল এনআরসি করবে, বাংলার বুকে একমাত্র এনআরসি দেখলাম দিলীপ ঘোষ হয়ে গেল। নিজের 5 বছরের চাষ করা কনস্টিটিউয়েন্সি ছিল মেদিনীপুর, মেদিনীপুর থেকে উৎখাত হয়ে গিয়ে বর্ধমান দুর্গাপুরে হারা পিচে পাঠিয়েছে। 4 তারিখে রেজাল্ট বেরোবে, দিলীপবাবু বুঝতে পেরেছেন যে ম্যাচ হেরে গেছেন। যত এগোচ্ছে তত ফ্রাস্ট্রেশনে এইসব কথা বলছেন, কখনো পুলিশকে পেটানোর কথা বলছেন, কখনো লাঠি দিয়ে পেটানোর কথা বলছেন, কখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কদর্য ভাষায় কথা বলছেন। বডি ল্যাঙ্গুয়েজে ফ্রাস্ট্রেশন পরিষ্কার। নির্বাচন আর তো 2 দিন পরেই ওই দফার নির্বাচন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গিয়েছে দিলীপ ঘোষের কাছে। তাই জন্য যত এগোবে এই ধরনের কথা বলে নিজে ভেসে থাকার চেষ্টা করবেন, আখের উনিও জানেন ভোটে হেরে গেছেন। আমরা হিন্দিতে বলে দিই, मैम চাইছেন হিন্দিতে। मैम राजभवन के सूत्रों से हमें पता चल रहा है कि पुलिस सूत्रों से पता चल रहा है कि पुलिस के पास भी एक नया वीडियो आया है, दूसरा सीसीटीवी का। क्या आप कैसे देख रहे हैं इस पूरे मामले को, और एनसीडब्ल्यू को लेकर आप क्या कहेंगे, क्योंकि कल उनके तरफ से भी चुनाव आयोग को चिट्ठी लिखा गया कि संदेश खाली में डराया जा रहा है महिलाओं को, वो कंप्लेन वापस ले रही है। ये दोनों चीजों में एनसीडब्ल्यू की भूमिका को आप क्या दरअसल बताएंगे? एनसीडब्ल्यू खुद डर गई है, क्योंकि कल हम लोग ने प्रेस कॉन्फ्रेंस द्वारा कहा कि ये पूरे षड्यंत्र में, संदेश खाली वाले षड्यंत्र में जहां झूठ आरोप लगाया गया कि बलात्कार हुआ है, ये पूरा सामूहिक बलात्कार, ये सब झूठ है। तो हम लोग कहे थे कि षड्यंत्र ने रचा भाजपा, लेकिन इसको समर्थन किया कौन? नेशनल कमीशन फॉर वुमेन, क्योंकि रेखा शर्मा आके वहां महिलाओं को जबरन जो बोल रही है, चलो चलो लिखो, हाँ हाँ ये हुआ है, हम हैं देखेंगे, अर्थात ये षड्यंत्र में वो भी शामिल है। और जब हमने प्रेस कॉन्फ्रेंस द्वारा कहा कि भाजपा के विरुद्ध हम लोग जैसे इलेक्शन कमीशन में गए हैं, अब इलेक्शन कमीशन में हम लोग एनसीडब्ल्यू चेयरपर्सन के विरुद्ध भी जाएंगे और कड़ी सी कड़ी जो है पनिशमेंट जो है हम लोग मांगेंगे। उनका चेयर का वो असम्मान किया, जब वो हम लोग ने कहा तब वो डर गई। वो डरी है अपने लिए, वो थोड़ी ना संदेश खाली के लिए पड़ी हुई है, वो अपने को कवच व्यवहार करने के लिए या अपनी सुरक्षा के लिए चली गई, बोल रही कि हम कहने वाले हैं इलेक्शन कमीशन या राष्ट्रपति को कि संदेश खाली के महिलाओं को धमकाया जा रहा है, डराया जा रहा है, बोला जा रहा है कि ये जो आरोप तुम लोग को बोला जा रहा है कि गलत है, ये बोलो। यही तो बात है। दरअसल वो डरी हुई है। रही बात राजभवन वाली, वो हम लोग कह रहे कि ये तो पहले दिन ही होना चाहिए कि एक महिला ने कंप्लेन किया है कि उसके ऊपर यौन अत्याचार किया है। किसने किया? राजभवन में राज्यपाल ने किया। बहुत ही दुर्भाग्यपूर्ण बात है कि इसको लेके हम लोग को बात करना है। सोचिए, जो जिसके हाथ में इतना क्षमता, जो संविधान में है, जो लोगों की देखभाल करेंगे, वो खुद ही यौन अत्याचार के आरोप में एक महिला द्वारा। अब पहले ही बात क्या आती है कि ये कानून तो सबके लिए एक है। तो वो पुलिस थाने गई, तो पुलिस थाने ने सीसीटीवी फुटेज की मांग की, तो राज्यपाल जो है, ये लोग भाजपा ये सभी तो एक नाटक करते, बोले कि नहीं मैं नहीं दूंगा, और खुद चले गए कोची। फिर कोची में गए वोट देने के लिए। संविधान के रक्षक जो है, जिन्होंने खुद तोड़ा, अब फिर वहां नाटक कर रहे हैं वोट देने का। फिर वापस जब आए तब बोले कि पुलिस को हम नहीं देंगे, चीफ मिनिस्टर को नहीं देंगे,
हम सिर्फ 100 जन सिटीजन्स को देंगे। उस 100 सिटीजन्स में आप लोग भी शायद शामिल थे। आप लोग गए, लेकिन कैमरा के बगैर गए और आपको दिखाया गया। फिर एक अपराध, उन्होंने एक अपराध तो किया, फिर दूसरा अपराध किया। हम लोग जानते हैं, कहीं भी इतने सारे प्रेस कॉन्फ्रेंस में हम लोग ने कभी कोई भी महिला का नाम नहीं लिया। उन्होंने महिला के आइडेंटिटी, उनके आकार जैसे है, वो फुटेज द्वारा रिवील कर रहे हैं वो। तो फिर उसके बाद पुलिस को उन्होंने फुटेज दिया। तो इतना ड्रामाबाजी करने की क्या जरूरत थी? तो सीसीटीवी फुटेज तो आपको पहले ही देना था पुलिस को। अब जैसे अरूप चक्रवर्ती बोले कि ये तो सच है कि आप आधा फुटेज दिए, ये जो है ना पूरा नहीं छोड़ते हैं, वो उसका पहले का नहीं छोड़े। इस तरीके से और भी वो खुद अपने आप को नंगा कर रहे हैं, और जरूर उन्होंने ये अपराध किया है, ये दिन पे दिन अपने आप ही वो प्रमाण कर रहे हैं। और हम लोग ये कहते हैं कि कवच आप दिखाते हैं, संविधान की कवच। संविधान ये कहती है कि आपके हाथ में क्षमता है, आपके हाथ में कुछ जिम्मेदारियां हैं, इनको निभाइए अच्छी तरीके से। लेकिन संविधान ने ये नहीं कहा कि इन जिम्मेदारियों में आप चलिए महिलाओं को भी छेड़छाड़ कीजिए। ये पावर उनको नहीं दिया गया। कानून आप तक पहुंचेगी। आज आप चेयर में हैं, आप कवच ले रहे हैं, कल आप चेयर से नहीं रहेंगे, कानून आपके गले तक पहुंचेगा। Ma'am, yesterday the Delhi court have finally said that Brij Bhushan Singh is accused. They have enough evidence to say that he has sexually assaulted 5 wrestlers. Your remarks on that? Can you just come again on this, because I just wanted to complete one in Hindi. आप हिंदी में मांग रहे थे कि आज ये प्रेस कॉन्फ्रेंस क्या हो रहा है, तो दो विषय को लेके अधिकतर आप समझ गए, लेकिन उसका अगर हेडलाइंस ही मुझे छोड़ना है तो दो बात है। एक तो है आपको तस्वीर दिखाया गया, आपके कैमरा द्वारा ये दर्शकों को ये तस्वीर दिखाते हैं। ये कल जो है अंडाल एयरपोर्ट है, हवाई जहाज वहां से उड़ती है, और तो वहां ये छोड़ा जा रहा है अमित शाह जी को, मोदी के मंत्री वो रवाना हो रहे थे। इस रवाना होने वाली टीम में उपस्थित जो एक लिस्ट है, एक तो लिस्ट तय किया जाता है कि मोदी के मंत्री है, उनको रवाना किया जा रहा है, तो उस लिस्ट में 5 नंबर में जिसका नाम है उसकी तस्वीर भी यहां पे है। तो इसको लेके हम लोग क्यों पड़े हुए हैं? इसको लेके इस वजह से पड़े हैं क्योंकि ये कोल माफिया है, ये गुंडा है, और ये बीजेपी के नेता है। अर्थात जो अपराध करते हैं उनको तो जेल जाना चाहिए, जो कोल माफिया है उनको तो जेल जाना चाहिए। लेकिन यहां कोल माफिया जेल नहीं जाता है, इस देश में गुंडे देश नहीं जाते हैं, वो चले जाते हैं बीजेपी के वॉशिंग मशीन में। भाजपा के वॉशिंग मशीन में हर दिन साबुन दिया जाता है, नए तरीके से कपड़े धुलते हैं। जो जैसे जैसे जाता है, साबुन की भी तो मांग होती है, साबुन भी पड़ता रहता है, और भाजपा कपड़े धोते ही रहती है। इन लोगों को शामिल किया गया था भारतीय जनता पार्टी कब से? 2021 से। किसने किया? दिलीप घोष को लेकर इतना सवाल कर रहे हैं, वही दिलीप घोष ने इन संस्कारी लोगों को, ये लोग समाज कर्मी हैं, इनको शामिल किया। किन किन को? कल एक जन थे एयरपोर्ट में, जयदेव खान, उसके पहले भी और एक का नाम है लक्ष्मण घोरवी, इसके पहले एक जन का नाम और भी रहता अगर वो आज जिंदा होते, उनका नाम है राजू झा, वो भी एक माफिया थे। कैसे मर गए? भाजपा क्यों इस विषय को लेकर साइलेंट है? ऐसे तो बहुत चिल्लाते हैं, लेकिन जब राजू झा मरा, वो भी तो बीजेपी का नेता था, आपने ही उसको शामिल किया। कैलाश विजयवर्गीय तब थे। प्रहलाद जोशी जब मोदी के मंत्री आए थे 2022 में, तब प्रहलाद जोशी बोले कि हम ईस्टर्न कोलफील्ड्स के कोई गेस्ट हाउस में नहीं रहेंगे, मैं गेस्ट बनूंगा तो जयदेव खान का बनूंगा, कोल माफिया जयदेव खान का। उसी के बाद सुन के राजू झा के घर पे रहूंगा। इतने इन्फ्लुएंशियल, इतना प्रभाव है इन कोल माफिया का, है भी भारतीय जनता पार्टी में शामिल है, क्योंकि वहां तो वॉशिंग मशीन चलती है और आप धुल के साफ रहते हैं। और ये लोग भी चले गए थे क्योंकि 2021 में ये लोग सोचे थे कि भाई 200 पार का है जब नारा, तो भाजपा तो 200 सीट लेगी, लेकिन 200 तो नहीं मिली, तब तक ये लोग शामिल हो गए। तो जो भी हो, पार्टी जो है भाजपा आश्रय देती, ये एक बात हम लोग को कहना था एकदम प्रमाण स्वरूप कल तक भी, कि जो लोग लाइन पे खड़े थे उसमें एमएलए भी थे, लेकिन भाजपा के उस लाइन में जो बहुत प्रभाव रखते हैं उसमें ये कोल माफिया जयदेव खान और लक्ष्मण घोरवी का भी नाम है। ये एक पहली बात थी। दूसरी बात ये थी कि संदेश खाली का जो मुद्दा है, ये मुद्दा नहीं है, ये एक पीड़ित महिलाओं का जो है एक रोना है,
और हम लोग को जो कहना है ये कि हमारी अगर नेत्री ममता बनर्जी अनुमति दे, तृणमूल कांग्रेस जाएगी इन महिलाओं को लेके जो रो रही हैं, बोल रही मेरे ऊपर बलात्कार नहीं हुआ, मेरे ऊपर मुझसे झूठ लिखवाया गया, लेकिन किसके पास जाना चाहते हैं ये महिलाएं? इनको मैं किसके पास ले जाना चाहती हूं? वो राष्ट्रपति के पास। क्यों? किस राष्ट्रपति के पास भाजपा ने एक टीम ले गया था, उन्होंने भाजपा महिलाओं को, जिनके द्वारा ये जो झूठ बात उनको बताया गया। तो राष्ट्रपति जानती हैं कि संदेश खाली में सचमुच सामूहिक बलात्कार हुआ है, लेकिन ये स्टिंग ऑपरेशन वीडियो हो जाने के बाद ये हुआ नहीं। ये तो राष्ट्रपति को बोलना है। भाजपा राष्ट्रपति को भी मिसगाइड करता है, गुमराह करता है। सोचिए हालत क्या है। तो किसने राष्ट्रपति को गुमराह किया? भाजपा ने। और हम लोग तृणमूल कांग्रेस राष्ट्रपति के पास क्यों जाना चाहते हैं? किसको ले जाना चाहते हैं? उन महिलाओं को जो अब भी पीड़ित है, जिनके ऊपर बलात्कार नहीं हुआ, लेकिन कहा जा रहा है कि आप बेइज्जत हो गए, आपका इज्जत लूटा गया है। तो ये लोग किसके पास जाएंगे? राष्ट्रपति के पास, द्रौपदी मुर्मू जी के पास जाना चाहते हैं। तो इस मुद्दे को भी कि राष्ट्रपति को तो बोलना है कि आपको गुमराह किया गया, मिसगाइड किया गया, बहुत बड़ी बात है। ये दोनों बात आज हम लोग प्रेस कॉन्फ्रेंस द्वारा बोले हैं। Ma'am, please. ma'am, so yesterday the Delhi court have said that they have found enough evidence to say that Brij Bhushan Charan Singh has molested 5 wrestlers. Very unfortunate. It is so unfortunate that we know it's quite famously said that justice delayed is justice denied. How long they have been denied of this justice, Sakshi Malik and others, those who have brought wealth to this country, honor to this country in the form of gold medals in wrestling. Now, they have been crying for justice for all these months now. They have been protesting, they were manhandled, they were misbehaved with, and unfortunately, BJP, which talks big about, moral issues, and they kind of have a moral high ground on various issues, but they did not take any step against their own MP. He's a BJP MP, Brij Bhushan Charan Singh, who is a lawbreaker, and he was sitting in parliament where lawmakers sit. He was there, he was not sacked, he was not told to resign, he was not expelled from the party, and BJP continuously went on supporting him. Now, finally, Delhi High Court is saying this. We hope that the women in the country, the Indian citizens of this country, will also see how BJP shows respect to women. This is all that we have to add to this. We are with them in this fight. Mamata Banerjee was throughout in this fight with them, to the extent that Vinay Fogart, this time, when he was going for this, after all this big tussle, when he was enrolling for the wrestling competition again abroad, he has been told to undergo a dope test. See, just look at the malicious, the mischief, because he is saying that I've been given a kit where the kit is beyond the expiry date. That means it's bound to come as something which is, not correct. I mean, they may find that dope material. So he's insisting that this is a kit which has expired in date. Give me a kit which is well within the expiry date. Just look at the play. I believe that this is the play of Brij Bhushan Charan Singh again. And look at the continuous optics which have been displayed that he is not undergoing a dope test. So these wrestlers have been there has been injustice towards them, and towards our lady wrestlers also. So I think it's high time that they are given their due respect. Now, just one point I would like to add to Shashidi, that the original slogan of BJP was Beti Bachao, Beti Parao. And nowadays the people of this country has changed the slogan into Beti Bachao, BJP se. Ma'am, yesterday Kejriwal was given interim bail, and now BJP is saying that he's just out for campaigning. That does not mean all the allegations in his name has been cleared. I mean, this is again a situation where
Bharatiya Janata Party thought, no wonder we say that one nation, one election is their target, because they are trying to put it as an election jahan opposition mukt election ho. Nirvachan will be opposition mukt. That's what they were heading to. That's why they are the party who will be, who are protagonists of one nation, one election. BJP is desperate, and BJP is extremely scared. They need not have put these two chief ministers in jail. Elections would still happen. But I think they have put the foot in the mouth, and he has come out of jail on proper grounds granted by the Supreme Court. It is so unfortunate, if you see the news again, that there is a BJP MP who is now challenging the and saying that Supreme Court has been partisan by granting him interim bail. So we are just very much worried that BJP's narrative does not know where to stop. And having said that, we are our honorable chairperson yesterday and our honorable National General Secretary have expressed the and have endorsed the interim bail which Arvind Kejriwal has got. Now the future lies with the people, and they will decide, and they will take the final call. And ma'am, one last thing, Adhir Ranjan Chaudhary have commented that Mamata Banerjee have an under-table understanding with the BJP in order to save Abhishek Banerjee. Adhir Ranjan Chaudhary have said. No, I would just say that these the setting and all these issues, these are very you don't respond to these because there's nothing concrete. This is like very, very basic kind of remarks which they are giving. India Alliance is there at the center. Here in Bengal, Trinamool Congress is the only alliance. And this has irked ARC, Adhir Ranjan Congress. He is in cahoots with CPM. He is in alliance with them, those who are murderers of that many, more than 50,000 political workers of the Congress. This is where we stand, and he leaves no stone unturned. He does not speak against the BJP when he is in Bengal, but he will continuously speak against Mamata Banerjee. This is where we stand, and he doesn't have to say this setting. We have said this before also, कि वहां अधीर रंजन चौधरी का विकेट गिरने वाला है. Our candidate Yusuf Pathan is going to bowl him out. He's worried, so he says these. আরেকটা লাস্ট প্রশ্ন যে এসএসসির ক্ষেত্রে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে তারা 5,000 জনের তালিকা দিয়ে দিয়েছে যে এরা বেআইনিভাবে নিযুক্ত হতে পারে। কোথাও গিয়ে একটা নিয়োগকারী সংস্থা যখন এই তালিকা তুলে দিচ্ছে, এটা কি অনেকটা বড় অস্বস্তি হচ্ছে না রাজ্যের জন্য? না, দেখুন, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনিও বারবার বলেছেন যে নিশ্চিতভাবে কোথাও দুই একটি কাজে যদি কোথাও ত্রুটি বা বিচ্যুতি হয়ে থাকে তার জন্য সবাইকে দোষী সাব্যস্ত করা যায় না। একটা ক্লাসে যদি একটা ছাত্র অন্যায় করে তার জন্য গোটা ক্লাসকে রাস্টিকেট করা যায় না। বিজেপি বিচার ব্যবস্থার একটা অংশকে প্রভাবিত করে বারবার চেষ্টা করেছে এবং তাদের সাথে মদত দিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিপিএম, যে গোটা প্রসেসটাকে বাতিল করে দিয়ে হাজার হাজার ছেলে মেয়েদের চোখের জল ফেলবার। কিছু রাজনৈতিক কাকচিল শকুন বসেছিল যাতে 26,000 মানুষের চাকরি চলে যায় এবং তারা উল্লাস করে পলিটিক্যালি ডিভিডেন্ড পায়। সুপ্রিম কোর্ট তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে। শুধু তাই নয়, পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আপাতত সবার চাকরি বহাল এবং এসএসসি যে লিস্ট দিয়েছে সেই লিস্ট পর্যালোচনা করে, এবং এজেন্সি তো তদন্ত করছে। আমরা তো বলিনি যদি কেউ অন্যায় কাজ করে চাকরি পেয়ে থাকে, তৃণমূল কংগ্রেস একবারও বলেনি যে তাদের রাখবার জন্য। এজেন্সি তদন্ত করুক, তদন্ত করে রিপোর্ট জমা দিক, আদালত যে রায় দেবে সেই রায় সরকার মাথা পেতে নেবে। কিন্তু একটা ক্লাসে 10 জন ছাত্রের মধ্যে যদি 2 জন অন্যায় করে থাকে আপনি 8 জনকে বিনা অপরাধে শাস্তি দিতে পারেন না। আমরা বারবার করে সেই জায়গাটাই বলেছি এবং দিনের শেষে আদালতে সত্যের জয় হয়েছে। আমরা এই রায়কে ওয়েলকাম করেছি এবং জুলাই মাসে যখন আবার ফাইনাল ভার্ডিক্ট আসবে আমরা আত্মপ্রত্যয়ী, আমরা বিশ্বাসী, কারণ সুপ্রিম কোর্টের প্রাইমারি অবজারভেশন সেটাই বলে দিচ্ছে যে যারা নিরপরাধ অর্থাৎ প্রায় 20,000-এর কাছাকাছি ছাত্রছাত্রী, তাদের উপর এটার আশঙ্কার কোনো কারণ নেই। বাকি যাদের ক্ষেত্রে আজকে দেখুন সন্দেশখালী আসার পর আপনি বলতে পারেন যে ওএমআর এ ট্যাম্পারিং এর কথা বলেছে সেটাও ফেব্রিকেটেড ছিল কিনা, যে পঙ্কজ বনসালের বাড়ি থেকে এই ডিস্ক উদ্ধার হয়েছে সে কে, তার পরিচয় কি, কে বলতে পারে যে শুভেন্দু অধিকারী সেখানে লোক ফিট করে এই কাজ করায়নি? আজকে তো সন্দেশখালীর ভাইরাল ভিডিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ফলস রেপের অভিযোগ কি করে তোলা হয়।
যে আমরা সবাই জানি মেডিকেল টেস্ট হলে 4 দিন 5 দিন 7 দিন হয়ে গেলে কোনো প্রমাণ পাওয়া যায় না নির্যাতনের। সেখানে ইন্টেনশনালি তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে 7 মাস আগের রেপ, 8 মাস আগের রেপ, যাতে মেডিকেল পরীক্ষায় কোনো অভিযোগ না পাওয়া যায়। কে বলতে পারে যে এক্ষেত্রেও যে ওএমআর শিট বা তার মিরর কপি নিয়ে এত কথা বলা হচ্ছে সেখানে কোনো ট্যাম্পারিং হয়েছে কিনা সুপ্রিম কোর্ট সেগুলো বিবেচনা করে দেখবে। আমরা তো বলছি যে অপরাধ করেছে কোনো অপরাধীর পাশে দল দাঁড়াচ্ছে না, সরকার থাকবে না, কিন্তু যারা নিরপরাধ তাদের চাকরি খেয়ে যারা জান্তব উল্লাস করে ভোটের ডিভিডেন্ড পেতে চেয়েছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে সুপ্রিম কোর্টের এই রায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের পক্ষ থেকে ওয়েলকাম করেছেন। আমরা সবাই রাজ্যবাসী এসে খুশি, শুধুমাত্র অখুশি বিজেপি আর সিপিএম, যারা চেয়েছিল এই মানুষদের বিনিময়ে ভোটের রাজনীতি করতে। আচ্ছা, এটা কি ছবি লাগবে আমাদের? একটা মাইকটা সরিয়ে আছে।